এরপর দেখো অ্যাজ এ হোল আমরা একটা গো থ্রু যাবো ঘাস ফড়িং এর উপরে, হ্যাঁ, কারণ ঘাস ফড়িং অনেক ইনফরমেশন আছে এবং দেখো প্রত্যেক জায়গায় দেখলে তুমি দেখবে যে পাশে লাল 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 দেওয়া আছে, তার আলটিমেট এখান থেকে অনেক কোশ্চেন আসতেছে কিন্তু। হ্যাঁ, ফার্স্টে দেখো ঘাস ফড়িং এর পরিচিতি কি বলেছি, ঘাস ফড়িং এর পরিচিতি। ঘাস ফড়িং প্রায় 20,000 প্রজাতির ঘাস ফড়িং আছে। ফার্স্টে দেখো এখানে মনে রাখতে হবে যে প্রজাতির সংখ্যায় দুইভাবে কোশ্চেন আসছে, সেটা হলো পৃথিবী আর আমাদের দেশ। আমাদের দেশ বলে 20, পৃথিবী বলে 20,000। কোশ্চেন কোনটা আসছে একটু একটু স্পেসিফিক খেয়াল করবা, তারপরে তুমি দাগাবা। এরপর প্রতিকূল আবহাওয়ায় ঘাস ফড়িং দিনে কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে? 15 কিলোমিটার। এবং এরা অনেকে মাংসাশী, মাংসাশী না কিন্তু, এরা কিন্তু শাকাশী বা তৃণভোজী। এরপর নিচে যে কোশ্চেনগুলো আছে, হ্যাঁ, এখানে এই কোশ্চেনটা অনেক সময় ভুল করে। প্রাণীবিজ্ঞানের যে শাখায় ঘাস ফড়িং নিয়ে আলোচনা করা হয়, আর তোমরা একটু চিন্তা ভাবনা করে বলো যে অ্যানাটমি, জুওলজি, আর্থোপোলজি না কিন্তু অর্থোপটেরোলজি। হ্যাঁ, অর্থোপটেরোলজিতে এটা ভুল করো না, অনেকে আর্থোপটোলজি জায়গায় ফেলো। আর কমেন্টে করবা পৃথিবীতে কত প্রজাতির ঘাস ফড়িং শনাক্ত হয়েছে পৃথিবীতে। ঘাস ফড়িং এর যে প্রজাতিগুলো দলবদ্ধভাবে তাদেরকে বলে পঙ্গপাল বা লুকাস্ট। এই যে এই জায়গাটা একটু আমরা পড়বো। বাহ্যিক গঠন, বাহ্যিক গঠন। ঘাস ফড়িং এর বাহ্যিক গঠন দেখো, বেসিক্যালি তোমার আকৃতি যদি বলি দ্বিপার্শ্বীয় প্রতিসম, কারণ সমানভাবে দুই ভাগে ভাগ করা যায়। ওকে, টোটালি কুল অ্যান্ড ফাইন। এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্রতিসম থেকে কোশ্চেন আসবে, তাহলে এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। বহিকঙ্কাল যেটা, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে যে এদের বহিকঙ্কাল কিউটিকল নির্মিত। কি নির্মিত? কিউটিকল, নট কাইটিন, কিউটিকল, কিউটিকল নির্মিত। এবং হাইপোডার্মিস নিশ্চিত পদার্থে সৃষ্ট। প্রতিটি দেহখণ্ড বা বহিকঙ্কালের প্রতিটি খণ্ডকে বলা হয় স্ক্লেরাইট। কি বলা হয়? স্ক্লেরাইট। সামহাও এটা যদি চোখে না পড়ে, পরেরটা পড়বে। স্ক্লেরাইট গুলো কি সন্ধির মাধ্যমে যুক্ত? সংযোগস্থলে সুচার নামক নরম ঝিল্লি থাকে, সুচার কথাটা লাগবে, কিউটিকল লাগবে, স্ক্লেরাইট লাগবে। দৈহিক অঞ্চল দেখো আসবে, নিচের কোনটি দৈহিক অঞ্চলের অংশ নয়? তাহলে জানতে হবে মস্তক, বক্ষ, উদর। মস্তকে কি আছে? চক্ষু, অ্যান্টেনা, মুখপাঙ্গ। বক্ষে কি আছে? 3 জোড়া পা, 2 জোড়া ডানা এবং শ্বসন রন্ধ্র। উদরে কি থাকে? শ্বাসরন্ধ্র এবং জননাঙ্গ। এই জায়গাটা থার্ড ব্র্যাকেটে ক্লোজ করে ট্রিপল স্টার, এক লাইনও বাদ দেওয়া যাবে না যে দৈহিক অঞ্চলে যে 3টা অংশ আছে ওই 3টা অংশে কে কে আছে। এটা পড়ার পরে নিচে কোশ্চেনগুলো একটু সলভ করবে। হাইপোএগনাথাস, হ্যাঁ, এদের ঘাস ফড়িং এর দৈহিক যেটা মস্তক পড়তেছি আমরা, মস্তকটা মাথাটা নিচের দিকে, এই জন্য এটাকে বলে হাইপো মানে নিচে, অ্যাগনাথা মানে চোয়াল। তাহলে হাইপোএগনাথাস মানে চোয়ালটা নিচের দিকে। হ্যাঁ, দেখেছো না যে ওটা নিচের দিকে না, ওই জন্য হাইপোএগনাথাস বলা হয়। এরপর দেখো 6টি ভ্রূণীয় খণ্ড। মস্তক কয়টি ভ্রূণীয় খণ্ডকে গঠিত? এটা না জানতে হবে, ব্যাস 6টি। কি কি দেখো? ফার্স্টে 3 কোনায় ভার্টেক্স, 2 পাশে জেনা, কপালের সামনে ফ্রন্স, ফ্রন্স মানে ফ্রন্টাল যেটাকে বলি, সামনে ফ্রন্স, 2 পাশে যে না 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 না, যে না মানে 2 পাশে হলো যে না, সামনে বললে ফ্রন্স। আর যদি বলে আয়তাকার প্লেট, ক্লাইপিয়াস, আয়তাকার অন্ত্যেষ্টিয় আছে, ক্লাইপিয়াসে অন্ত্যেষ্টিয় আছে। তাহলে এটা একটু কষ্ট করে মনে রাখবে, এখান থেকে কোশ্চেন দেখো অনেকবার এসেছে। মুখপাঙ্গ, মুখপাঙ্গ 5টি অংশ নিয়ে, সুপার ইম্পর্টেন্ট। মুখপাঙ্গ কয়টি অংশ নিয়ে? 5টি অংশ নিয়ে গঠিত। কি কি? ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাভিয়াম, হাইপোফ্যারিংস। হ্যাঁ, উপজিহ্বা। এখন হাইপোফ্যারিংস এখানে যে অংশ আছে 5টা, এই 5টার নাম পড়ে যেতে হবে। এবং একটু পরে আমরা পাবো কোনটা জোড় কোনটা বিজোড়, এবং খাবার কোথা থেকে যায়, কে খাবার পরিষ্কার করে, কে খাবার ছাকতে সহায়তা করে, সবগুলো আলাদাভাবে ডিটেলস পড়তে হবে। ওসেলি বা সরলাক্ষী যেটা আছে, এই সরলাক্ষীর সংখ্যা লাগে আমাদের। দেখো 3টি সরলাক্ষী, গোল করে স্টার দাও 3টি কথাতে, 3টি সরলাক্ষী। এবং সরলাক্ষী রেটিনার মতো কাজ করে। কিসের মতো? রেটিনা। তাহলে সরলাক্ষী আছে কয়টা? 3টা। কিসের মতো কাজ করে? রেটিনার মতো কাজ করে। ওসেলি বা সরলাক্ষী। অ্যান্টেনা, অ্যান্টেনা থেকে আসে, অ্যান্টেনার অংশ কয়টা? 3টা। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। কি বলেছি? এসকেপ,
পেডিসেল, ফ্লাজেলাম। তাহলে অংশ 9 কোনটি, এটা কিন্তু আসবে। এবং অ্যান্টেনার কাজ হলো স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গ অনুভব করা, সুপার ইম্পর্টেন্ট। স্ত্রী ও পুরুষ ঘাসফড়িং এর তুলনা, আমার মনে হয় এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা এবং মেডিকেলি বিগত সালে এসেছে। স্ত্রী এবং ঘাসফড়িং এর যে ডিফারেন্স, পার্থক্য, এবং আলিম স্যারের বক্স দেওয়া ছিল প্রথমে ফার্স্টে, ওই বক্স থেকে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ তোলা হয়েছিল, যদি এখন এই বক্স সব জায়গায় আসে। বাট এই পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং এর যে তুলনা অবশ্যই অবশ্যই পড়ে যাবে। ফার্স্ট অফ অল দেখো, পুরুষ ঘাসফড়িং কিন্তু আকারে ছোট, ঘটনা কিন্তু উল্টো হয়ে গিয়েছে, এবং স্ত্রী ঘাসফড়িং আকার কিন্তু বড়। এরপর দেখো, নবম খণ্ডকে স্টার্নাম বর্ধিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে, যা জনন ছিদ্রের আবরণ হিসেবে কাজ করে। বাট নবম খণ্ডের ওভিপজিটর থাকে, যা ডিম পাড়ার অঙ্গ হিসেবে কাজ করে, এবং জিএসটি 23-24 আশা করছেন। এবং আমার কেন জানি মনে হচ্ছে এই বক্স থেকে আবার কোশ্চেন রিপিট হতে পারে, স্ত্রী এবং পুং ঘাসফড়িং এর পার্থক্য থেকে, ডিফারেন্স থেকে। এরপর দেখো, সঙ্গম অঙ্গ দশম খণ্ডে থাকে, আর স্ত্রীদের ক্ষেত্রে এটা অনুপস্থিত। জননরন্ধ্র নবম খণ্ডকে থাকে, অষ্টম এবং নবম খণ্ড মিলিত হয়ে জননরন্ধ্র গঠন করে। তাহলে কথাগুলোয় কিন্তু সিলি ডিফারেন্স আছে, এটা অবশ্যই অবশ্যই পড়ে যাবে। এটা ট্রিপল স্টার দিয়ে যাবে, যে স্ত্রী এবং পুং ঘাসফড়িং ট্রিপল স্টার, ম্যাট 25-26, স্ত্রী এবং পুং ঘাসফড়িং এর যে পার্থক্য। এবং এগুলো আলফাস বেসকে খুব সুন্দর করে পড়িয়ে দিয়েছে কিন্তু। এটা আমাকে কমেন্ট করো, বুঝে ঘাসফড়িং এর মস্তকের সম্মুখ অংশকে কি বলে আর দুই পাশের অংশকে কি বলে? এরপর ঘাসফড়িং মুখাপাঙ্গ। মুখাপাঙ্গ এই যে বলেছিলাম যে প্রত্যেকটা ডিটেলস পড়তে হবে, এই যে আমাদের ডিটেলস চলে এসেছে। বুঝেছ? দেখো এবার মুখপাঙ্গের যে অংশগুলো আছে, এই অংশগুলো আমি বলেছিলাম যে অংশগুলো প্রত্যেকটার কাজ আলাদাভাবে ডিটেলসভাবে পড়বো। এখন দেখো, ল্যাব্রাম যেটা ছিল খাবার ধরে রাখতে এবং স্বাদ নিতে সহায়তা করে। কি বলেছি? খাবার ধরে রাখতে, নট বক্ষণ করতে, এটা ধরে রাখতে এবং স্বাদ নিতে সহায়তা করে কোনটা? ল্যাব্রাম। আর তোমার যদি বলে ম্যান্ডিবল, ম্যান্ডিবল কি? দাঁত যুক্ত, যেহেতু ম্যান্ডিবল দাঁত ক্যারি করতেছে, এটা খাদ্য কেটে চিবানোতে সহায়তা করে। ওকে ফাইন, বাট তাহলে ভাই স্বাদ নিতে তো সহায়তা করলো ল্যাব্রাম। ম্যাক্সিলার ক্ষেত্রে দেখো, খাদ্যের স্বাদ গ্রহণ, মুখের ভিতরে প্রবেশ করা, খাদ্য চূর্ণকরণ, তিনটাই করে। দেখো বিগত সালে বোর্ড এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু এসেছে। ল্যাবিয়াম যেটা অধিওষ্ঠ, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। ল্যাবিয়াম বা অধোষ্ঠ এর খণ্ড কয়টা? মেন্টাম এবং সাবমেন্টাম দুইটা। বাট এর কাজটা কি? কোনো খাবার যদি সামহাও পড়ে যায়, হ্যাঁ, খাবার ফসকে যাওয়াটা রোধ করে, খাবার ফসকে যাওয়াটা রোধ করে। আর লাস্টে ছিল হাইপোফ্যারিংস বা উপজিহ্বা, খাদ্যবস্তু নাড়াচাড়া করে লালার সাথে মিশাতে সহায়তা করে। তাহলে প্রত্যেকটার কাজ স্পেসিফিক আলাদা করে পড়ে যাওয়া, জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো পরে কোশ্চেন যেগুলো দেওয়া আছে সব কাজ থেকে। এবং ঘাসফড়িং এর সব কিন্তু একটা 6-6-6 আছে, 6 জোড়া 6টি, খেয়াল করেছো কি না? ভাই আজকে পড়িয়ে দিয়েছে। পৌষ্টিক নালী আমরা যদি পড়ি, পৌষ্টিক নালী কোথা থেকে? মুখছিদ্র থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত। পৌষ্টিক নালীর ভিতরে তোমার পড়তে হবে মুখছিদ্র, এর ভিতরে 3টা ভাগ আছে, এস্টোমোডিয়াম, মেসেন্টেরন, নিচে দেখা যাচ্ছে এস্টোমোডিয়াম, মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়াম। পৌষ্টিক তন্ত্রের যে 3টা অংশ, এই 3টা অংশ থেকে আলাদা আলাদা স্পেসিফিক কিছু ইনফরমেশন পড়বো। ফার্স্টে দেখো এস্টোমোডিয়াম, পৌষ্টিক নালী তো মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত। ওকে ফাইন, বাট যদি বলে এস্টোমোডিয়াম, এস্টোমোডিয়াম মুখছিদ্র থেকে শুরু হয়েছে, বাট এ তো আর পায়ু পর্যন্ত যায় নাই, কারণ আরো 2টা স্টেজ আছে।
তাহলে ফার্স্ট অফ অল গিজার্ডে গিয়ে থেমে গিয়েছে। কোথায়? গিজার্ড। রুহি বলেছে সামনের অংশ ফ্রান্স। ওকে ফাইন, সামনের অংশ ফ্রান্স। তাহলে কোন পর্যন্ত গিয়েছে? গিজার্ড পর্যন্ত গিয়েছে। এরপর দেখো মেজেন্টেরন বা পাকস্থলী বা মধ্য পৌষ্টিক নালী, এখানে মনে রাখতে হবে 6 জোড়া গ্যাস্ট্রিক সিকা। কয় জোড়া? 6 জোড়া বা 12টি। কোশ্চেন আসবে যে হেপাটিক সিকার সংখ্যা কয়টি? 6 জোড়া বা 12টি। হেপাটিক সিকা কয়টি? 6 জোড়া বা 12টি। এরপর যাও পৌষ্টিক গ্রন্থির ফার্স্ট যে লাইনটা আছে, সুপার সুপার ইম্পর্টেন্ট। ফার্স্টের লাইনটা যে এক জোড়া লালা গ্রন্থি ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে, 6 জোড়া হেপাটিক সিকা থাকে। খাদ্য পরিপাক এখান থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট না। নিচে দেখো ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয়টি? বলতো কয়টি? 8টি, 12টি না 14টি? বলতো হেপাটিক সিকার সংখ্যা যদি চায়, সংখ্যা কয়টি? মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20 এসেছে, মানে কি আমার বার যেভাবে মেডিকেল পরীক্ষা দিয়েছে আমার বারে কোশ্চেন ছিল এটা। এরপর রক্ত সংবহন তন্ত্র, মুক্ত এবং বদ্ধ। ইনভ্যারিয়েবলি এখান থেকে দেখবা কোচিং পরীক্ষা বারবার কোশ্চেন আসে, মুক্ত সংবহন তন্ত্র কাদের দেখা যায়, বদ্ধ সংবহন তন্ত্র কাদের দেখা যায়। তাহলে মুক্ত আর বদ্ধ। মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় আর্থ্রোপোডা, মলাস্কা, বাট বদ্ধ অ্যানিলিডার ক্ষেত্রে। তাহলে আর্থ্রোপোডা এবং অ্যানিলিডা ঘোলায় ফেলাও না। যে বদ্ধ সংবহন তন্ত্র বলে অ্যানিলিডা, বাট যদি মুক্ত সংবহন তন্ত্র বলে তাহলে কিন্তু আর্থ্রোপোডা। সিলোম, হেমিসিলোম, এটা মোটামুটি আমরা অলরেডি পড়ে ফেলেছি, বা তোমাদের মাথায় এটা বেসিক ক্লিয়ার যে সিলোম কখন বলি, হেমিসিলোম কখন বলি। এবং এখানে একটা কনফিউশন ক্লিয়ার করা আছে, সেটাকে তোমাকে যদি বলা হয় যে ঘাসফড়িং এর রক্ত কণিকা, তাহলে কিন্তু হিমোসাইট দেখাতে হবে। যেহেতু কণিকা বলেছে তাহলে কিন্তু হিমোসাইট দেখাতে হবে। তা আমি দেখেছি যে কোশ্চেন সলভ করতে গিয়ে হিমোসাইট কিন্তু অনেকে দাগাও না, তাহলে কণিকা বললে হিমোসাইট, কথাটা একটু খেয়াল রাখো। বলতো কোন প্রাণীর রক্ত সংবহন তন্ত্র মুক্ত? মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাদের? একটা পর্ব আছে যাদের মুক্ত, একটু আমরা এক্সাম্পলটা পড়িয়েছি। তাহলে বলতো মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাদের? মুক্ত কাদের? মুক্ত সংবহন তন্ত্র কাদের? মুক্ত সংবহন তন্ত্র কাদের? আর রক্ত সংবহন ওই যে ল্যাঙ্গুয়েজ গুলো বলেছি যে তোমার কখন হিমোসাইট দেখাবো, কখন হিমোসিল দেখাবো, কখন হিমোলিম দেখাবো, এটা ডিটেলস দেখো সিএমবি এক জায়গায় করেছে যে হিমোসিল, হিমোলিম্ফ বা রক্ত, রক্ত বললে হিমোলিম্ফ, বা রক্ত কণিকা বলে কিন্তু হিমোসাইট দেখাতে হবে, সাইট। মুক্ত এবং বদ্ধ রক্ত সংবহন এটা পড়লে নিজেরা বুঝবা। এই যে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 20-21 কোশ্চেন এসেছে, ঘাসফড়িং এর রক্ত কণিকা কোনটা? কি বলেছে? ঘাসফড়িং এর রক্ত কণিকা। অ্যান্সার দাও তো, এটা কি হবে? অ্যান্সার পাশে দেয়া। এরপর হৃদস্পন্দনের হার, সুপার ইম্পর্টেন্ট, যে প্রতি মিনিটে 100 থেকে 110 বার হৃদস্পন্দন প্রতি মিনিটে কত হয়? 100 থেকে 110 বার। রক্তের ফ্লো চার্টটা অবশ্যই পড়ে যাবে। হ্যাঁ, আর এটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো রুই মাছের রক্তের যে সিকোয়েন্সটা আছে, রক্তের ফ্লো একটু মনে করার চেষ্টা করো যে রুই মাছের রক্তের ফ্লো কোথা থেকে শুরু হয়েছিল। ফার্স্ট হলো সাইনাস ভেনোসাস থেকে, সেখান থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, এবং ভেন্ট্রিকল থেকে ভালভাস আর্টারিওসাস। মনে আছে না? সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভালভাস আর্টারিওসাস। এখন এর ভিতরে ভালভাস আর্টারিওসাস, আর্টারি মানে ধমনী, তাহলে ওটা কিন্তু আসলে ধমনী তন্ত্রের অংশ, তোমার হৃৎপিণ্ডের অংশ নয়। সাইনাস ভেনোসাস ওটা কিন্তু আসলে ভেইন, বড় শিরা, ওটাও কিন্তু হৃৎপিণ্ডের অংশ নয়। এরপর দেখো স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রের সংখ্যাটা আসে, তাহলে মোট 10 জোড়া ডিম্বাকার শ্বাসরন্ধ্র বিদ্যমান। কয়টি? বা 10 জোড়া। মুক্ত কারা? রুহি বলেছে আর্থ্রোপোডা। মার্জান সুলতানা ফার্স্ট কমেন্ট করেছে আর্থ্রোপোডা আর মলাস্কা। 100 থেকে 110 বার, ঠিক আছে। এরপরে যাও শ্বাসনালী বা ট্রাকিয়া। আর ট্রাকিয়ার এখান থেকে একটা কোশ্চেন বারবার কোচিং পরীক্ষা আসে, সেটা হলো স্তর। দেখো 3 স্তর বিশিষ্ট, ভিত্তি ঝিল্লি, এপিথেলিয়াম এবং ইন্টিমা। এবং ইন্টিমা পুরু হয়ে যখন আংটির মতো বলয় গঠন করে তার নাম দেওয়া হয় টিনিডিয়া।
একটু কষ্ট করে পড়ে যাও। ইন্টিমা আংটির মতো বলয় গঠন করলে নাম দিতে হবে টিনিডিয়া। শ্বসন পদ্ধতিতে আসো। পেশি প্রসারণের ফলে প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র ছিল কিন্তু 10 জোড়া, তাহলে প্রথম 4 জোড়া এবং প্রশ্বাস শ্বাসরন্ধ্রগুলো খুলে যায়, অক্সিজেনেটেড রক্ত প্রবেশ করে, বাট নিঃশ্বাসকালে বা শ্বাস ত্যাগকালে বাকি 6 জোড়া শ্বাসরন্ধ্র। কয় জোড়া? 6 জোড়া। এই দেখো ঘাসফড়িংয়ে দিয়ে কয় জোড়া প্রশ্বাসী শ্বাসরন্ধ্র? প্রশ্বাসী বলেছে, তাহলে বুঝতে হবে যে কখন আমি প্রশ্বাস বলতেছি, কখন আমি নিঃশ্বাস বলতেছি, কখন 6 জোড়া দাগাবো, কখন 4 জোড়া দাগাবো, কখন 10 জোড়া দাগাবো। ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গের নাম কি? মালপিজিয়ন নালিকা। আমাকে বলতে হবে মালপিজিয়ন বডি কাদের থাকে? মালপিজিয়ন বডি কাদের থাকে বলো তো? মালপিজিয়ন বডি পড়েছো? একটু মাথা খাটালে পারবা। মালপিজিয়ন নালিকা তো ওকে ফাইন, আমাদের এখানে আছে, বাট মালপিজিয়ন বডি আসলে কোথায় ছিল? তুমি পড়েছো একটা অধ্যায় জিওলজি। মালপিজিয়ন বডি আসলে কোথায় থাকে? প্রশ্বাসী 4 জোড়া। স্বপ্নলোকে রাজকন্যা আইডি থেকে লিখেছো মানুষের দেহকে ফাইন, ঠিক আছে, মানুষের দেহ। মালপিজিয়ন বডি মানুষের দেহ বলতে স্পেসিফিকভাবে আমাদের কিডনিতে থাকে। এবার দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট। ট্রিপল স্ট্রাটার সংবেদী অঙ্গ 6 ধরনের। আলোক সংবেদী কারা? কোশ্চেন আসবে স্পেসিফিকভাবে আলাদাভাবে প্রত্যেকটাই পড়তে হবে। যে তোমাকে যদি বলা হয় আলোক সংবেদী, ওকে ফাইন, তাহলে মস্তিষ্কে বিদ্যমান পুঞ্জাক্ষী এবং ওসেলি। কি বলেছি? পুঞ্জাক্ষী এবং ওসেলি যেটা আছে এটা কিন্তু আলোক সংবেদী। আর যদি বলে স্পর্শ সংবেদী, ব্রিসল এবং রোম, হ্যাঁ ছবি দেওয়া আছে তোমার বইয়ে, ব্রিসল এবং রোম যেটা আছে এটা স্পর্শ সংবেদী। গন্ধ সংবেদী যদি বলে অ্যান্টেনা যেটা ছিল, অ্যান্টেনাতে যে রোম থাকে এটা গন্ধ সংবেদী। এবং অ্যান্টেনার অংশ 3টা, স্টেপ, পেডিসেল, ফ্লাজেলাম, 3টা মনে আছে? এরপরে দেখো বাকি যে 3টা আছে। স্বাদ সংবেদী অঙ্গ কোনটা? ম্যাক্সিলারি পালস, হ্যাঁ সুপার ইম্পর্টেন্ট। স্বাদ সংবেদী যদি বলে তাহলে দেখাতে হবে ম্যাক্সিলারি পাল্প। কি দেখাবো? ম্যাক্সিলারি পাল্প। তাপ সংবেদী বললে প্রথম 3টা টার্সাল, তাপ থেকে টার্সাল। আর শ্রবণ সংবেদী যদি বলে টিম্প্যানিক পর্দা, পায়োসার্কি রোম। তাহলে এই যে 6টা সংবেদী অংশ, এটা ট্রিপল স্টার দিতে হবে। সংবেদী অংশ থেকে চোখ পড়লে কিন্তু কোশ্চেন আসার মতো জায়গা। এই দেখো গন্ধ সংবেদী অংশ হিসেবে কোনটা কাজ করে? চিন্তা ভাবনা করে অ্যান্সার দেখা যাবে না। গন্ধ সংবেদী অংশ হিসেবে কোনটা কাজ করে বলো? গন্ধ সংবেদী হিসেবে কোনটা কাজ করে? অ্যান্টেনা গন্ধ সংবেদী। স্বপ্নলোকে রাজকন্যা আসল নাম কি আইডি? এরপর দেখো এই জায়গাটা সুপার ইম্পর্টেন্ট, সেটা হলো উজ্জ্বল আলো এবং স্মিত আলো কখন কিভাবে দর্শন কৌশলটা রেগুলেট হচ্ছে। আর তোমার অনুজ্জ্বল বা স্মিত আলো এখানে হলো সুপার পজিশন প্রতিবিম্ব হয়। কি বলেছি? সুপার পজিশন। বাট তোমাকে যদি বলে উজ্জ্বল আলো তাহলে কিন্তু অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব। এটাই তোমাকে জানতে হবে যে মোজাইক যদি হয় পৃথক ও সুস্পষ্ট, সুপার পজিশন কিন্তু বিম্বের প্রকৃতি অস্পষ্ট, আর ঘোলানো যাবে না। এবং এটা সুপার ইম্পর্টেন্ট জায়গা কিন্তু, যে অনুজ্জ্বল এবং স্মিত বা মৃদু আলো যদি বলে তাহলে কিন্তু সুপার পজিশন, আর যদি উজ্জ্বল আলো বলে তাহলে কিন্তু তোমার অ্যাপোজিশন। কোনটি প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে? এটা দেখা যাবে না, অ্যান্সার না দেখে বলো কোনটি প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে? প্রতিসরণশীল অঙ্গ, প্রতিসরণশীল অঙ্গ কোনটা? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে কোনটা? পড়া মোস্ট প্রবলি একদম শেষের দিকে চলে এসেছি, 10টার ভিতরে শেষ হয়ে যাবে, আর 10 মিনিট হয়তো। দেখো এরপর হলো জননতন্ত্রের দিকে যাব। প্রতিসরণশীল অঙ্গ কোনটা জিজ্ঞেস করেছিলাম? প্রতিসরণশীল অঙ্গ। এবার দেখো যে পুং এবং স্ত্রী জননতন্ত্র যেটা আছে, পুং জননতন্ত্র মুখ্য অঙ্গ আছে, আনুষঙ্গিক আছে। স্ত্রীর ক্ষেত্রে সেম অ্যাজ লাইক দ্যাট, মুখ্য আছে, আনুষঙ্গিক আছে। মুখ্যর ভিতরে হলো শুক্রাশয়, তাহলে স্ত্রীর ক্ষেত্রে ডিম্বাশয়।
এবং আনুষঙ্গিকের ভিতরে এটা মনে রাখতে হবে শুক্রাশয় তৃতীয় চতুর্থ পঞ্চম খণ্ডকে থাকে। এবং এখানে তোমার যেটা ঝামেলা হবে স্পার্মাথিকা বা শুক্রধানী, স্পার্ম বললেই কেন জানি একটু ছেলে ছেলে একটা ফিল আসে, বাট ভুল করে দাগানো যাবে না, স্পার্মাথিকা। ওটা থিকা মানে থলি, তাহলে যে থলিতে থাকতেছে, শুক্রাণু যে থলিতে থাকে, এটা তোমার মনে রাখতে হবে। স্পার্মাথিকা কিন্তু স্ত্রী জননতন্ত্রের অংশ, পুং জননতন্ত্র ভুল করে দাগিয়ে দিয়ে এসো না। এটা আরেকটা আছে যে সেমিনাল রিসেপ্টিকল একটি, তাহলে এই যে শুক্রধানী সেমিনাল রিসেপ্টিকল বা স্পার্মাথিকা যাই বলুক না কেন, এটা কিন্তু স্ত্রী প্রজননতন্ত্র, নট পুরুষ প্রজননতন্ত্র। এরপরে যাও প্রজনন ক্রিয়াতে। গ্রীষ্মের শেষ দিকে ঘাসফড়িংয়ের যৌন মিলন ঘটে। এই টাইমটা তোমার জন্য ইম্পর্টেন্ট, যে কোন সময় গ্রীষ্মের শেষ দিকে। বলতো রুই মাছের প্রজননকাল কোনটা ছিল? তোমাকে মনে আছে যে রুই মাছের প্রজননকাল? আর রুই মাছের প্রজননকাল ছিল কিন্তু বর্ষা বা জুন জুলাই। মানে সময়টা দাঁড়ায় গ্রীষ্ম, হ্যাঁ এই সব অধ্যায় ঘুরে ফিরে ওই গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম ওই কালগুলো এক জায়গায় লিখে রাখতে হবে। এবং টেম্পারেচারগুলো, আর সাধারণত আমি বলেছি 3টা টেম্পারেচার পরে অধ্যায় পরে শেষ হয়ে যায়। 14 ডিগ্রি নিচে বাঁচতে পারে না, 14 দুগুণে 28, তার মানে 24 থেকে 28 হলো প্রজনন তাপমাত্রা, আর হাইড্রের ক্ষেত্রে 20 ডিগ্রি। তো মোটামুটি এই 3-4টা তাপমাত্রাই তো আছে। রূপান্তরের সিকোয়েন্সটা অবশ্যই পড়ে যেতে হবে। ডিম, সেখান থেকে নিম, সেখান থেকে পূর্ণাঙ্গ দশা, এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা অবশ্যই মুখস্থ করতে হবে অসম্পূর্ণের ক্ষেত্রে। সম্পূর্ণের ক্ষেত্রে একটু খেয়াল করো, ডিম, লার্ভা, পিউপা, তারপরে কিন্তু ইমাগো বা পূর্ণাঙ্গ দশা। তাহলে দুইটার ক্ষেত্রে এই দুইটার সিকোয়েন্সটা জাস্ট পড়ে যাবে। আর কাদের সম্পূর্ণ হচ্ছে, কাদের অসম্পূর্ণ হচ্ছে, এটা পারলে অ্যান্সার দাও। তো তোমরা একাডেমিকে পড়েছো যে ঘাসফড়িংয়ে মোট কতবার খোলস মোচন হয়? ঘাসফড়িংয়ে কতবার খোলস মোচন হয়? ঘাসফড়িংয়ে খোলস মোচন কতবার হয় দেখি তো? ঘাসফড়িংয়ের খোলস মোচন কতবার হয়? পারবে? দিয়া লিখেছে 5 বার, অনিন্দ লিখেছে 5 বার। পড়েছো তোমরা মোটামুটি, তোমাদের আইডিয়া আছে, একদম পারো না তা না। নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের মধ্যে তুলনা, কম্পারিজম, এটা পড়ে যেতে হবে। আমি সাধারণত বলি যে প্রত্যেকটা বক্স পড়ে যেতে হবে, কারণ ডাক্তাররা যখন কোর্সিং করতে যায় বেসিক্যালি তারা ফোকাস করে কিন্তু বক্সের দিকে, কারণ বক্সে আগে যে ইনফরমেশন আছে ওটাই কনসাইজ হইতে থাকে। তাহলে বক্সের ইনফরমেশন অবশ্যই পড়তে হবে। আমাদের মোটামুটি লাস্ট বক্স নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িং। নিম্ফের দেখো বর্ণটা কি হবে? নিম্ফের বর্ণ কিন্তু বাদামি। নিম্ফ যদি আসে বাদামি অথবা সাদা। বাট যদি তোমার পূর্ণাঙ্গ ঘাসফড়িং, তুমি দেখেছো পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের বর্ণ কিন্তু সবুজ, তাহলে তোমার পরীক্ষার হলে কি এসেছে খেয়াল করতে হবে। যদি নিম্ফ আসে তাহলে কিন্তু দাগাতে হবে যে বাদামি অথবা সাদা। পূর্ণাঙ্গ বললে সেটা বর্ণ সবুজ, পূর্ণাঙ্গ আসবে না। আকার দেখো, নিম্ফ ছোট, ঘাসফড়িং বড়, এটা সমস্যা নাই। ডানাটা ইম্পর্টেন্ট, ডানা কিন্তু নিম্ফে অনুপস্থিত। বাট যদি বলে পূর্ণাঙ্গ অবস্থা তাহলে কিন্তু 2 জোড়া ডানা আছে। জননাঙ্গ অপরিপক্ক, নিষ্ক্রিয়, বাট এটা কিন্তু পরিণত এবং কার্যকর। খোলস মোচন, নিম্ফে অনেকবার খোলস মোচন ঘটে, এটা কিন্তু ভুল হবে। নিম্ফে কিন্তু খোলস মোচন বহুবার ঘটে, বাট পূর্ণাঙ্গর ক্ষেত্রে কিন্তু ঘটে না। এরপর দেখো ঘাসফড়িংয়ে নিম্ফে নিচের কোনটি থাকে না? তাহলে মনে রাখতে হবে আমরা যখন ডানা পড়েছি লিখেছি ডানা অনুপস্থিত, ওখান থেকে কিন্তু কোশ্চেনটা সেট হয়েছে। এবং লাস্ট, কোন হরমোনের প্রভাবে ঘাসফড়িংয়ের খোলস মোচন হয়? এটা কমেন্ট করো, তো কমেন্ট করতে পারবা, এটা অ্যান্সার তো দেখে ফেলেছো। এগডাইসিস এই হরমোনের জন্য, এটা চোখে পড়লে কোশ্চেন আসার মতো যে কোন হরমোনের জন্য এটা হচ্ছে। এরপর টোটাল যে ইনফরমেশনগুলো আছে এখান থেকে একটু কষ্ট করে রিভাইজ দিয়ে নিবে। আর তোমাদের একটু কাজ আছে ছোটখাটো। কাজটা হলো, বই তো পড়তেছো, মাস্টার বুক পড়তেছো, সুপার 60তে আমরা কোশ্চেন সলভ করতেছি। আর তোমাদের যে কাজ, ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে, কি বললাম, ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে এগুলা তুমি বইয়ে দাগিয়েছো, তোমার বইটা সুন্দর কনসাইজ হইতে আছে, মাস্টার বুকে অ্যাডিশনাল ইনফরমেশন সেগুলোও দেওয়া আছে। বাট তোমার যেটা কাজ হবে সেটা হলো অবশ্যই বইটা যখন পড়া হয়ে গেল
তখন ওই টপিকের একটু কাইন্ডলি কোশ্চেন সলভ করবে। যারা অফলাইনে ছিলে খুব ডিসেন্ট ওয়েতে আমরা বুঝিয়ে দিয়েছি যে আসলে কিভাবে সলভ করতে হয়, আমি এখনো বুঝিয়ে দিচ্ছি। যে তুমি রুই মাছটা পড়েছো বা ঘাসমরিনটা পড়েছো, এরপর একটু কষ্ট করে কোশ্চেন গো থ্রু করতে হবে, যে উত্তর না দেখে তুমি অ্যান্সারটা বলতে পারো কি না। যদি বলতে পারো তাহলে ওকে ফাইন, পারতেছো। বাট পারলে আবার খুশি হওয়ারও কিছু নেই, একটু আগে পড়ছো তাই পারতেছো, হয়তো 4-5 দিন পরে পারবে না। বাট কোশ্চেন সলভের প্র্যাকটিসটা রাখতে হবে। প্র্যাকটিস হলে হয় কি, যে তুমি বুঝতে পারো যে নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর পার্থক্য আমার বারবার ভুল যাচ্ছে। বাট যখনই পুচ্ছ পাকনা রশি করে, আমি পাকনা রশি পারি ভাই, একবার পড়াই গেছিলো, তাহলে তোমার ওখানে কিন্তু ল্যাকিংস না, এখানে ল্যাকিংস। তাহলে তোমার ল্যাকিংস কোথায়, এটা বারবার কোশ্চেন সলভ করে করে একটু ফাইন্ড আউট করে বইয়ে প্রবলেম বা পি বা এম কিছু একটা সাইন দিয়ে আসতে হবে। এরকম যদি সাইন দিয়ে আসতে পারো, তাহলে এই সাইন দিয়ে আসলে তুমি দেখতে পাবে যে পরবর্তীতে যখন রিভাইজ দিতে হচ্ছে, রিভিউ এক্সাম, পেপার ফাইনাল এক্সাম, এগুলো যখন হচ্ছে, তখন কিন্তু তোমার আর এত ক্লামজি বা পাজেল লাগবে না পরীক্ষার আগের রাতে। কারণ তোমার বই তো প্রবলেম ফাইন্ড আউট করা, তোমার বই, তুমি শুধুমাত্র ওইগুলো রিভাইজ দিয়ে যাবে। আর যেগুলো তুমি পারো এগুলো তো টোটালি কুল অ্যান্ড ফাইন, এগুলো তো পারতেছো। তা তোমাদের উদ্দেশ্যে বলবো যে লাস্ট 11th আওয়ার, মোটামুটি 45-46 দিন আছে। এই কয়েকদিনই তো, খুব বেশি না, কিন্তু 45-46 দিন একটু পরিশ্রম করো। কারণ আলটিমেট সৃষ্টিকর্তা তো সবার জন্য সেম, তোমাকে বেশি ভালোবাসে আমাকে কম, এটা তো না। আমি সবসময় বলি যে তুমি যদি পরিশ্রম করো তাহলে সিটটা তোমার, আর যে করতেছে না সে পাবে না। আর এটা শুনতে খারাপ লাগলো, বিষয়টা তো এমনই, কারণ সৃষ্টিকর্তা ন্যায় বিচারক, তার বিচারটা ন্যায় হতে হবে। তা সেই হিসেবে আমি বলবো যে মোটামুটি 45 দিন আছে। যারা মেডিকেল ভর্তি প্রত্যাশী, যেহেতু জিপিএ 5 নিয়ে একটা ঝামেলা হয়েছে, বোর্ডের পরীক্ষার রেজাল্ট সামহাউ একটু তুলনামূলক আগের থেকে জিপিএ 5 এর পরিমাণটা কম, তা এর ভিতরে যারা সিলেক্ট হয়েছো আবার যা সামহাউ কিছুটা জিপিএ কম পেয়েছো, কেউ নিরাশ হওয়ার কিছু নেই। আপাতত যেভাবে প্রিপারেশন নিতে থাকো, এবং লেখাপড়ার পাশাপাশি আমি বলি যে আসলে মেডিকেল প্রফেশন আসলে অনেক ব্লেজিং প্রফেশন। তো সেই হিসেবে তুমি লেখাপড়ার পাশাপাশি একটু সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে, মানুষের দোয়া নিতে হবে, নিজের ফ্যামিলি মেম্বার, মা বাবা, সবার কাছ থেকে দোয়া নিতে হবে। কারণ এটা ব্লেজিং প্রফেশন, যেহেতু তুমি যে শুধুমাত্র মেধাবী তার মানে যে তুমি পারবে তা না। তুমি জানা জিনিস পরীক্ষার হলে একটা ভুল করতেই পারো, তোমার জানা জিনিস তুমি হালকা প্যানিক হয়ে সিরিয়াল মিস্টেক করতেই পারো, তো এটা তোমার হাতে নেই। সেই হিসেবে সব মিলিয়ে অ্যাজ ইউল আমি বলবো কোশ্চেন সলভ, নিজের প্রবলেম ফাইন্ড আউট, নিজে একটু আমল করা বা সৃষ্টিকর্তার কাছে চাওয়া, এগুলো মোটামুটি নিয়ে হেল্প নেবে। ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে। আজকে এতটুকু নিয়ে বিদায় নিচ্ছি। আজকে আল্লাহ হাফিজ।